হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের ভিডিওতে আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আমাদের এটা একদম শেষ অধ্যায় এবং আমরা আজকে এই ইউনিটটা কমপ্লিট করার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি যে এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স অর্থাৎ রাশিবিজ্ঞান কতটা ভিজুয়ালি কতটা বোঝানো সম্ভব প্র্যাকটিক্যালি না করে সেটা আমি জানি না, কিন্তু আমরা এক্সাম পার্সপেক্টিভ দিয়ে পড়ব। এবং আরেকটা কথাও ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স, এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স একটা হিউজ চ্যাপ্টার, ঠিক আছে, মানে হিউজ বড় একটা ইউনিট, যেটা একটা ভাস্ট সিলেবাস রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শুধুমাত্র আমাদের এক্সাম পার্সপেক্টিভ দিয়ে পড়বো। আদারওয়াইজ সিলেবাস কমপ্লিট করতে, মানে একটা ভিডিওতে সিলেবাস কমপ্লিট করা পসিবল নয়। তো আমরা তোমাদের তোমাদের সিলেবাসের যে জিনিসগুলো রয়েছে সেগুলো তো কমপ্লিট করবোই, এক্সট্রা আরও অনেক কনসেপ্ট পড়বো এবং আমরা কিছু ম্যাথ বোঝার চেষ্টা করব, কিছু স্ট্যাটিস্টিক্সের অঙ্ক বোঝার চেষ্টা করব। যতটা পসিবল ভিডিওর মাধ্যমে ততটাই বুঝবো এবং এক্সাম পার্সপেক্টিভ দিয়ে যতটা দরকার তার থেকে বেশি করব, সেই বিষয়ে কোনো চিন্তা নেই। সো ভিডিওটি দেখার আগে যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, অ্যান্ড এরকম ভিডিও আরও পাওয়ার জন্য বেল আইকনটিকে ক্লিক করে দিতে পারেন। এবং যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমি চেষ্টা করব যে এই ভিডিওগুলো শেষ হয়ে যাওয়ার পরে, মানে তোমাদের ইউনিট পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে স্ট্যাটিস্টিক্সের ছোট ছোট কিছু বিষয় নিয়ে আলাদা করে ভিডিও বানানো, ঠিক আছে, কারণ কি একটা ভিডিওর মধ্যে সমস্তটা কমপ্লিট করা পসিবল নয়। স্ট্যাটিস্টিক্স এডুকেশনে কেন প্রয়োজন সেটা পড়ার আগে আমি একটা এক্সাম্পল দিতে চাই। সেটা হচ্ছে যে ধরুন দুটো স্কুল আছে এবং দুটো স্কুলের দুটো টিচার কোশ্চেন করেছে। তো এবার আমি যাচাই করতে চাই যে কোন স্কুলের স্টুডেন্টরা বেশি ভালো রেজাল্ট করেছে, ঠিক আছে। আমি জানি না যে দুটো স্কুলের কোন স্কুলে বেশি কঠিন কোশ্চেন করা হয়েছে, কোন স্কুলে সোজা কোশ্চেন করা হয়েছে, কোন স্কুলে কেমন পড়ানো হয়েছে, তাদের স্টুডেন্টদের আইকিউ কীরকম, আমি কিচ্ছু জানি না। আমি শুধু বিচার করতে চাই যে দুটো স্কুলের কোন স্কুলের স্টুডেন্টরা বেশি ভালো রেজাল্ট করেছে। এই ক্ষেত্রে কি আমরা ম্যাথ ইউজ করতে পারবো? কারণ কি আমি যখন ম্যাথের মাধ্যমে ক্যালকুলেশন করব তখন কিন্তু আমি ওই সব বিষয়গুলোকে কিন্তু ইনক্লুড করতে পারি না, যে তা কোন স্কুলের স্টুডেন্টদের আইকিউ বেশি ভালো ছিল বা কোন স্কুলে কোশ্চেনের মানটা কঠিন হয়েছিল, এরকমভাবে আমরা বিচার করতে পারবো না। সেই কারণের জন্য আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করব, ঠিক আছে। তো সেই স্ট্যাটিস্টিক্সের আমরা এডুকেশনের কি প্রয়োজন রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু পড়ব। যেখানে বলছে এডুকেশনাল প্ল্যানিং এবং পলিসি মেকিং এর জন্য আমাদের এডুকেশনে কি কি পলিসি হবে, যেটা বললাম যে আমরা যখন যে জিনিসগুলো আমরা ম্যাথের মাধ্যমে বের করতে পারছি না, একটা পলিসি কখন তৈরি করা হয়, যে সেটা কতটা এফেক্টিভ হবে, কোন জায়গায় সেটা কতটা এফেক্টিভ হবে। একটা পলিসি যখন আমি তৈরি করছি তখন সেই পলিসিটা কিন্তু একটা আরবান এরিয়াতেও স্টুডেন্টদের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে এবং একটা রুরাল এরিয়াতেও অ্যাপ্লাই হবে। তো সেই জিনিসগুলো আমাকে ক্যালকুলেশন করার জন্য স্ট্যাটিস্টিক্স হেল্প করে থাকে, ঠিক আছে। এছাড়া কি স্টুডেন্ট টিচার রেশিও, ড্রপ আউট রেট, লিটারেসি রেট, এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্ল্যান করতে আমাদের স্ট্যাটিস্টিক্স হেল্প করে থাকে, ঠিক আছে। দেন কি কারিকুলাম ডেভেলপমেন্ট করতে, অবশ্যই কোন স্টুডেন্টের এমন কারিকুলাম তৈরি করতে হবে যেন এমন না হয় যে কোনো কোনো স্টুডেন্টের যদি বোঝার ক্ষমতা বা অ্যাডাপ্ট করার ক্ষমতা কম থেকে থাকে, সে সেই কারিকুলামটা বুঝতেই পারলো না, বা কেউ যদি খুব হাই গিফটেড চাইল্ড হয়ে থাকে, তার কাছে একটা কারিকুলাম খুব সোজা হয়ে গেল। এমন কারিকুলাম হতে হবে যেটা যেন সকলের জন্য খুব এফেক্টিভ হয়। তো এই জিনিসগুলো ক্যালকুলেশন করার জন্য আমরা স্ট্যাটিস্টিক্সের সাহায্য নিয়ে থাকি। দেন কি মেজারমেন্ট অফ লার্নিং আউটকাম, যেটা বললাম যে কোন স্কুলে কীরকম আসছে, কীরকম আইকিউর বেসিসে তার কীরকম পারফরমেন্স সে করছে, এমনটা হতেই পারে যে আমি এমন মেজারমেন্টটা এরকম রাখতে হবে যে ধরা যাক একটা স্টুডেন্ট সে তার পারফরমেন্স লেভেল হয়তো অনেক বেশি,
ঠিক আছে, কিন্তু আমি হয়তো এতটাই সোজা কোশ্চেন করে দিলাম যার জন্য সে খুব অল্প পারফর্ম করেই খুব ভালো রেজাল্ট করে দিল। তার পরিপ্রেক্ষিতে কি আমি বলতে পারবো যে ছেলেটা অ্যাকচুয়ালি হার্ডওয়ার্ক করেছে? কখনোই বলতে পারবো না। তার কারণটা হচ্ছে তার পোটেনশিয়ালিটিস অনেক বেশি। আমার তার পোটেনশিয়ালিটিসটাকে মেজার করার জন্য আমাকে তাকে তেমনই কোশ্চেন করতে হবে, তাকে তেমনই শিক্ষা দিতে হবে, তবে তার লার্নিং আউটকামটা বেরিয়ে আসবে। রাইট? তো এই জিনিসগুলো কিন্তু ক্যালকুলেশন করার জন্য স্ট্যাটিস্টিক্সের সাহায্য নেওয়া হয়ে থাকে। দেন কি বলছে, অ্যাসেসমেন্ট করার জন্য এবং ইভ্যালুয়েশন করার জন্য আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্স যেমন কি মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং বিভিন্ন রকম ডিফিকাল্টি লেভেলের কোশ্চেনের মাধ্যমে ভেরিয়েবিলিটি এবং রিয়েবিলিটির মাধ্যমে কিন্তু আমরা অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশন করে থাকি। এডুকেশন রিসার্চে আমরা জানি যে এডুকেশন রিসার্চের ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিস্টিক্স খুব ইম্পর্টেন্ট যখন আমরা কোনো ডেটা অ্যানালাইসিস করি। ঠিক আছে? দেন কি কোয়ালিটি অ্যাসুরেন্স অর্থাৎ কোনো এডুকেশনে স্কুল বা কলেজে কোয়ালিটি কীরকম, তাদের ধরা যাক আমি বিচার করতে চাই যে তাদের স্কুলের স্টুডেন্টদের কোয়ালিটি কীরকম। ঠিক আছে, আমাকে সেটা অন্য স্কুলের সঙ্গে তুলনা করে জানতে হবে ফার্স্ট অফ অল, সেটার জন্য আমার স্ট্যাটিস্টিক্স লাগবে। বা আমাকে বাকি স্টুডেন্টদের মধ্যে থেকে যদি অ্যাভারেজ স্টুডেন্টরা ভালো বেরিয়ে যায় তাহলে আমি বলতে পারি তার কোয়ালিটি ভালো। একটা আধটা স্টুডেন্ট ভালো প্রতিটা স্কুলেই থাকে, কিন্তু আমাকে দেখতে হবে যে স্কুলটাতে সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে ছেলেটা হাইয়েস্ট পেয়েছে আমি বলতে পারি না যে সেই স্কুলটা ভালো স্কুল। যে স্কুলটা অ্যাভারেজ ভালো রেজাল্ট করেছে বা যে স্কুলে বেশিরভাগ শিক্ষার্থী ভালো রেজাল্ট করেছে আমি সেটাকে ভালো স্কুল বলবো। রাইট? তো এই জিনিসগুলো ক্যালকুলেট করার জন্য স্ট্যাটিস্টিক ইউজ করা হয়। টিচারের পারফরমেন্স, টিচার কতটা এফেক্টিভ সেটা বিচার করার জন্য স্ট্যাটিস্টিক্স লাগে। রিসোর্স অ্যালোকেশন, স্ট্যাটিস্টিক্স গাইড অ্যালোকেশন ফান্ড, ইনফ্রাস্ট্রাকচার এবং হিউম্যান রিসোর্স, যেগুলো কোয়ালিটেটিভ জিনিসপত্র সেই জিনিসগুলো কিন্তু আমরা ক্যালকুলেট করতে স্ট্যাটিস্টিক্সের সাহায্য নিই। দেন কি আন্ডারস্ট্যান্ডিং ট্রেন্ডস ফর ফোরকাস্টিং, এই জিনিসগুলো যেরকম এখন কি চলছে, কিভাবে গ্রোথ হতে পারে, কিভাবে ড্রপ আউট রেটটা কম করা যায়, কি করে যে জেন্ডার ডিসক্রিমিনেশন সেগুলো কি করে কম করা যায়, আমাদের ফিউচারে এডুকেশন সিস্টেমের কি প্রয়োজন থাকতে পারে সেই বেসিসে আমি আপাতত একটা প্ল্যান করব। এই জিনিসগুলো স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে করা হয়ে থাকে। কি ইকুয়ালিটি অফ এডুকেশন, ঠিক আছে, শিক্ষায় ইকুয়ালিটি আনার জন্য জেন্ডার, কাস্ট, লোকেশন এবং ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে দেখব যে যেন এমন একটা এডুকেশন সিস্টেম হয় যেটা কিন্তু সবার জন্য ইকুয়ালিটি নিয়ে আসে। ঠিক আছে, সে যেই কাস্টের হোক, যেই জেন্ডারের হোক, এগুলোর জন্য আমরা স্ট্যাটিস্টিক্স ইউজ করে থাকি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা পড়বো যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দুরকম দু ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গ্রুপ আর একটা হচ্ছে আনগ্রুপ। ঠিক আছে, তো আমরা আনগ্রুপ ডেটার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি করে করতে হয় সেটা আগে দেখব। যেখানে গ্রুপগুলো যেখানে নাম্বারগুলো এলোমেলো এলোমেলো ভাবে থাকে সেগুলোকে বলা হয় আনগ্রুপ ডাটা। ঠিক আছে, এখানে আনগ্রুপ ডাটাটা কি বলা হয়েছে, মার্কস। মার্কস অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের কে কত নাম্বার পেয়েছে সেটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমি অ্যাজামশন করে নেব যে 1 2 3 4 এরকমভাবে আমরা অ্যাজামশন করে নেবো যে 1 2 3 4 5 6 7 8 8জন স্টুডেন্ট রয়েছে। ঠিক আছে, এবার এই 8জন স্টুডেন্টের মধ্যে কে কত নাম্বার পেয়েছে সেটা দিয়ে দিয়েছে। ফার্স্ট স্টুডেন্ট পেয়েছে 5, সেকেন্ড স্টুডেন্ট পেয়েছে 6, থার্ড স্টুডেন্ট পেয়েছে 6, এরকমভাবে নাম্বার দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইবার আমরা এটার ফ্রিকোয়েন্সি দেখব। ঠিক আছে, এখানে কি কি নাম্বার আছে, তাহলে 5 আছে, একটা 6 আছে, 7 আছে, 8 আছে আর 9 আছে। এই কটা নাম্বারের মধ্যে নাম্বার পেয়েছে, এর বাইরে কোনো নাম্বার পায়নি। তো এগুলো হচ্ছে আমাদের যে ডেটা, আমরা যে ডেটাগুলো পেয়েছি সেইগুলো হচ্ছে এই ডেটা। ঠিক আছে, এবার মানে অর্থাৎ স্কোর যেগুলো রয়েছে সেগুলো এটা। এবার ফ্রিকোয়েন্সি কি, যে কটা স্টুডেন্ট 5 পেয়েছে, কটা স্টুডেন্ট 5 পেয়েছে, এখানে এখানে একজন স্টুডেন্ট 5 পেয়েছে, তো অর্থাৎ এই 5 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1। ঠিক আছে, কজন 6 পেয়েছে, দুজন 6 পেয়েছে, অর্থাৎ এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। তো এরকম ভাবে 7 এর হচ্ছে 1, 8 এর হচ্ছে 3 এবং 9 এর হচ্ছে 1। দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফর আনগ্রুপ ডাটা। ঠিক আছে, এবার আমরা দেখবো যে গ্রুপ ডাটাতে কি করে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হয়। গ্রুপ ডাটার ক্ষেত্রে
কি হয়, এমনভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অলরেডি দেওয়া থাকবে, ঠিক আছে, যেখানে বলে দেওয়া হবে তোমাকে যে 0 থেকে 10 যারা মার্কস পেয়েছে তাদের ফ্রিকোয়েন্সি হচ্ছে 2জন, অর্থাৎ 0 থেকে 10-এর মধ্যে যে কজন নাম্বার পেয়েছে তার মধ্যে রয়েছে 2জন, 10 থেকে 20-র মধ্যে যে কজন রয়েছে সেটা হচ্ছে 5জন। এরকম ভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করা হয় গ্রুপ ডেটার মধ্যে, ঠিক আছে। বোঝা গেল যে ডেটাগুলো এরকম একটা ক্রমানুসারে থাকে, যেমন কি 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এইগুলোকে বলা হয় গ্রুপ ডেটা, ঠিক আছে। বুঝতে পারা গেল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি। আচ্ছা, এবার আমরা পড়বো যে টাইপস অফ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডাটা, ঠিক আছে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি, যেখানে আমরা যে জিনিসগুলো এখন পড়লাম, মানে একটু আগে যে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যেটা শিখলাম, সেখানে কি দেখলাম যে কতজন কত নাম্বার পেয়েছে, অর্থাৎ 0 থেকে 10 বা 10 থেকে 20, আমি ধরে নিলাম যে 10 থেকে 20 কজন নাম্বার পেয়েছে, 5জন। 20 থেকে 30 কজন নাম্বার পেয়েছে, 3জন। এই যে প্যাটার্ন, মানে এই যে জিনিসটা, সেটাকে আমি ফটোর মাধ্যমে বা গ্রাফের মাধ্যমে বা চার্টের মাধ্যমে আমি দেখাতে পারি। যখন আমরা একটা রিসার্চ করছি আর রিসার্চের ভিত্তিতে আমরা একটা ডেটা পাচ্ছি, সেই ডেটাটা আমি সবাইকে বোঝানোর জন্য এই গ্রাফগুলোকে ইউজ করব, ঠিক আছে, যেটা নিউমেরিক্যাল ডেটা হবে, কিন্তু সেটাকে আমরা ভিজুয়ালি দেখতে পাবো, ঠিক আছে, নাম্বারের মাধ্যমে না, আমরা ফটোতে দেখতে পাবো, ঠিক আছে। সেটার জন্য আমরা বিভিন্ন রকম গ্রাফ ইউজ করে থাকি, যেটা হচ্ছে বার গ্রাফ, ঠিক আছে। বার গ্রাফ, হিস্টোগ্রাম, পাইগ্রাম এবং লাইন গ্রাফ, ঠিক আছে। দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন, আর হচ্ছে ওজাইভ, ঠিক আছে। এবার আমরা এগুলোর ফটো দেখবো যে কোনটা কি, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো যে কি বলতে চাইছে। যেমন কি বার গ্রাফ, বার গ্রাফ কোনটা, যেখানে বিভিন্ন রকম এরকম লম্বা লম্বা বার থাকে, যেমন কি এখানে বলা যেতে পারে যে এখানে 10, অর্থাৎ 10 থেকে নিচে, এখানে নিচে নাম্বারগুলো দেওয়া নেই, ঠিক আছে। আমি ধরে নিতে পারি যে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10জন স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে। তো তার মধ্যে যে ফার্স্ট যে স্টুডেন্ট রয়েছে সে পেয়েছে হচ্ছে 30, ঠিক আছে। যে সেকেন্ড স্টুডেন্ট রয়েছে সে পেয়েছে 60, থার্ড যে স্টুডেন্ট রয়েছে সে পেয়েছে 40, 40 আর 50-র মাঝামাঝি 55, এরকমভাবে। তাহলে 30-র ওপরে কজন পেয়েছে, 1 2 3 4, 4জন 30-র ওপরে পেয়েছে। এখানে 50-র ওপরে কজন পেয়েছে, 1 2 3, এখানে 40-র ওপরে কজন পেয়েছে, 1 2 3, ঠিক আছে। বুঝতে পারা যাচ্ছে যে কিভাবে এটা গ্রাফে আমরা এটাকে বোঝানোর চেষ্টা করছি। সেম ভাবে হিস্টোগ্রাম কি, হিস্টোগ্রামে ঠিক সেম ভাবেই জাস্ট ডেটাগুলোকে এমন দেখতে হয়, ঠিক আছে, যে এরকম লাইনের মাধ্যমে আমরা এগুলোকে বক্স বক্স করে এটাকে ডেসক্রাইব করি, এবং এই নিচে যে সংখ্যাগুলো থাকে সেগুলোতে থাকে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা লেখা, ঠিক আছে। সরি, এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা লেখা থাকে, এবং এর নিচে থাকে যে 0 থেকে 10 বা 10 থেকে 20, এই জিনিসগুলো লেখা থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পড়বো যে পাইগ্রাফ। পাইগ্রাফ কি, যেখানে সেম জিনিসটা আমরা এরকম ভাবে কোনো একটা পাই এর মাধ্যমে ইউজ করছি। পাই কেন নাম দেওয়া হয়েছে, বিকজ আমরা জানি যে আমরা যে পাই খাই, লাইক অ্যাপেল পাই বা পাইনঅ্যাপেল বা চকলেট পাই, যে পাই সেটা হচ্ছে দেখতে এরকম গোল মতন হয়, সে কারণে এটার নাম পাই চার্ট। এখানে বলা যায় এই পাই, এটা দেখেই আমি বুঝতে পারছি যে কোনো একটা কোনো একটা স্কুলে যদি 100% থাকে, এই পাইটার যে অ্যারাউন্ড যে জায়গাটা, এটাকে আমরা সবসময় 100 দিয়ে ক্যালকুলেট করবো, ঠিক আছে। যেখানে এখানে বলা হচ্ছে যেরকম 40% স্টুডেন্ট এই ব্ল্যাকের মধ্যে রয়েছে, 40% স্টুডেন্ট গ্রিন এবং 20% স্টুডেন্ট ব্লু। এবার এর পার্সপেক্টিভে যে কোনো কিছু হতে পারে, যেমন কি 40% স্টুডেন্ট হয়তো 80 পেয়েছে, 40% স্টুডেন্ট হয়তো 30 পেয়েছে, 20% স্টুডেন্ট হয়তো 90 পেয়েছে।
এই জিনিসটাকে আমি এর মাধ্যমে প্রকাশ করছি, এবং এই প্রত্যেকটা কালারের কি গুরুত্ব রয়েছে সেটা আমি নিচে লিখে দিচ্ছি। তো এইভাবেই আমরা পাই চার্টকে প্রকাশ করব। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সিটা কি সেটা আমরা আগে একটু পড়ে নিই। ফ্রিকোয়েন্সিতে কি বলা হয়, যে ফ্রিকোয়েন্সি পলিগনে কি বলা হয়, যে লাইন গ্রাফ প্লটেড বাই জয়নিং মিড পয়েন্ট অফ হিস্টোগ্রাম বার। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে যেমন কি কম্পেয়ারিং টেস্ট টু ডিফারেন্ট সাবজেক্ট। যখন দুটো ডিফারেন্ট সাবজেক্টের মধ্যে আমরা ক্যালকুলেশন করব, যেমন কি এখানে তিনটে সাবজেক্টের ক্যালকুলেশন করেছে। ঠিক আছে, এই যে আমরা হিস্টোগ্রামটা করলাম, ঠিক এই হিস্টোগ্রামটাকেই যদি কোনো একটা লাইনে জুড়ে দেওয়া হয়, যে জিনিসটা হবে সেটাই হচ্ছে পলিগন। ঠিক আছে, এটা একটু, এটা দু তিনটে সাবজেক্টের মধ্যে বুঝতে সুবিধা হওয়ার জন্য। ঠিক আছে, যেমন কি ধরা যাক যে কোনো একটা স্টুডেন্টের এটা সাবজেক্টের রেজাল্টের পলিগন। তো এই নীল কালারটাকে আমি যদি তার বেঙ্গলির মার্কস, ইয়েলোটাকে আমি তার আমি তার ইংলিশের মার্কস, এবার এটা বাকি এটাকে হচ্ছে আমরা ম্যাথের মার্কস ক্যালকুলেট করি। তাহলে কি এখানে 1 2 3 4 5 5জন স্টুডেন্ট রয়েছে। ঠিক আছে, তার মধ্যে সে ইংলিশে কিরকম যে যার রোল নাম্বার 1 সে কত নাম্বার পেয়েছে, যার 2 সে কত নাম্বার পেয়েছে, 3 সে কোথায় নাম্বার পেয়েছে, 4 সে কত নাম্বার পেয়েছে, 5 কত নাম্বার পেয়েছে হলো। এবং এরপরে যদি আমরা বাংলাটাই দেখি, সে বাংলাটাতে 1 রোল নাম্বার কোথায় রয়েছে, 2 কোথায় রয়েছে, এরকম ভাবে আমরা তিনটে সাবজেক্টকে একটা গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ পলিগন। ঠিক আছে, এছাড়া এটা হচ্ছে ওজাইভ। ঠিক আছে, ওজাইভ কিছুই না, ওজাইভ হচ্ছে খুব বেসিক বা সিম্পল কোনো জিনিসকে আমি যদি গ্রাফের মাধ্যমে দেখাতে চাই, তখন আমরা ওজাইভ ইউজ করব। যখন এত কিছু মানে ডিপ্লোম্যাটিক এত কিছু থাকবে না, যেমন কি তিনটে সাবজেক্ট বা অনেকজন স্টুডেন্টের একটা কিছু করতে চাইছি, বা বিভিন্ন লোকের মধ্যে বিভিন্ন স্কুলের মধ্যে আমি কম্পেয়ার করতে চাইছি, এত কিছু ডিফিকাল্টিস থাকবে না, জাস্ট সিম্পল কিছু একটা ক্যালকুলেশন হবে। যেরকম এখানে বলা হয়েছে, যেখানে আমি ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছি আর এখানে আমি ইয়ার দিয়ে দিয়েছি। আমি ধরা যাক যে কোনো একটি স্টুডেন্টের আমি সে কোন ইয়ারে কত নাম্বার পেয়েছে সেই জিনিসগুলোকে আমি ডিসাইড করতে চাই। ঠিক আছে, এটা জাস্ট এক্সাম্পল বলছি। হ্যাঁ, তো সে 1996-এ সে হয়তো 20 পেয়েছে, ম্যাথের মার্কসে ধরে নিলাম 1996-এ সে 20 পেয়েছে, 1998-এ সে কিন্তু 80 পেয়ে গেছে, দেন 2000 এর সময় সে আবার হয়তো 40 পেয়েছে, দেন আবার 2001-এ সে হয়তো 30 পেয়েছে। ঠিক আছে, এই তার যে গ্রোথটা হয়েছে সেটা কিন্তু আমরা এরকম ওজাইফের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে ওজাইফ। অ্যান্ড এখানে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো, এই ওজাইফটা বেশিরভাগ ক্ষেত্রে তখন ইউজ হয় যখন আমাদের ইয়ার বেসিসে যদি আমরা কোনো কিছুর গ্রোথ দেখতে চাই, কোনো একটা কোম্পানির গ্রোথ দেখতে চাইলাম, বা দেখতে চাইলাম যে একটা স্কুলের কোন কোন ইয়ারের কত ডেভেলপমেন্ট হয়েছে, সেই ক্ষেত্রে যদি আমি দেখতে চাই, সেই সব জিনিসগুলোকে আমরা এই গ্রাফের মাধ্যমে প্রকাশ করব। আচ্ছা, এবার আমরা পড়ব যে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি কি? সিঙ্গেল ভ্যালু রিপ্রেজেন্ট দ্য সেন্টার অফ অ্যাভারেজ ডাটা সেট দ্যাট হেল্প হোল গ্রুপ রিপ্রেজেন্টেটিভ ভ্যালু। অর্থাৎ ধরা যাক যে যদি আমি একটা ক্লাসরুমে 100 জন স্টুডেন্ট রয়েছে। ঠিক আছে, আমি সেই 100 জন স্টুডেন্টটা কোনো একটা সাবজেক্টে, ঠিক আছে, বা হয়তো সব সাবজেক্টেই তারা কেমন রেজাল্ট করছে সেটা জাস্ট একটা আহ, একটা গ্রুপ অফ একটা কিছুর মধ্যে দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে চাইছি, মানে একটা ডেটার মধ্যে দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারছি, বা একটা কোনো একটা ফটোর মধ্যে দিয়ে আমি সেটাকে রিপ্রেজেন্ট করতে চাইছি, তখন আমি কি ইউজ করব? সেন্ট্রাল টেন্ডেন্সি। ঠিক আছে, কেন সেন্ট্রাল টেন্ডেন্সি ইম্পর্টেন্ট আগে পড়ে নিই, তারপর আমরা ফটো দেখে বুঝবো যে কেন সেন্ট্রাল টেন্ডেন্সি কিভাবে ইউজ করতে পারি। হেল্প দ্য সামারাইজ স্টুডেন্ট পারফরমেন্সটাকে আমরা সামারাইজ করতে পারি। টিপিক্যাল স্কোর, বিভিন্ন যে টিপিক্যাল স্কোর পাচ্ছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। দেন কি স্কুল, ক্লাস, ইয়ার্স, এগুলোর মধ্যে আমরা কম্পেয়ার করতে পারি, কারিকুলামের ডিসিশন নিতে পারি। ঠিক আছে, তো এই যে সেন্ট্রাল টেন্ডেন্সি সেটা আগে দেখি কি, তারপর আমি বলছি যে কি মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা কীভাবে করবো। কি বলছে? মিন, মিডিয়ান, মোড। এই যে সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে এইটা। ঠিক আছে, এই যে লম্বা যে কার্ভ, এই যে উল্টো বেলের মতন যে কার্ভটা, সেটাকেই আমরা বলি সেন্ট্রাল টেন্ডেন্সি। ঠিক আছে, সেটাকেই আমরা বলি প্রবাবিলিটি কার্ভ। ঠিক আছে, এই যে কার্ভটা,
এটাকে এই সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে কি পড়ে? মিন, মিডিয়ান, মোড। ঠিক আছে, অর্থাৎ একটা ক্লাসে অ্যাভারেজ স্টুডেন্ট কত নাম্বার পেয়েছে সেটাকে বলে হচ্ছে মিন। একটা ক্লাসে মাঝামাঝি কত নাম্বার পেয়েছে, এই যে একটা ক্লাস, ঠিক আছে, এটাকে যদি আমি একটা ক্লাস দিয়ে রিপ্রেজেন্ট করি, এই একটা নিচের দাগটাকে, তাহলে এর যে অ্যাভারেজ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভারেজ যত দাঁড়াবে সেটা হচ্ছে আমার মিন। আর এই যে মাঝের যে দাগটা, ঠিক আছে, এটা হচ্ছে মিডিয়ান। আর সবচেয়ে বেশি নাম্বার যে পেয়েছে, সবচেয়ে বেশি যতজন পেয়েছে সেটা হচ্ছে মোড। ঠিক আছে, এবার আমরা মিন, মিডিয়ান, মোডটাকে আরেকটু ডিটেলসে বুঝবো। মিন বলতে আমাদের টোটাল যে নাম্বার ভ্যালু, অর্থাৎ টোটাল যতজন স্টুডেন্ট রয়েছে তারা যে নাম্বারটা পেয়েছে সেইটাকে যোগ করে আমাদের যে টোটাল যতজন স্টুডেন্ট রয়েছে সেটা দিয়ে ভাগ করলেই আমরা মিন পেয়ে যাব। অর্থাৎ যদি 100 জন স্টুডেন্ট থাকে এবং সেই 100 জন স্টুডেন্ট থাকে এবং তারা যদি প্রত্যেকে এই নাম্বারটা পেয়ে থাকে, সাপোজ এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ধরা যাক 3টে স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে একজন 60 পেয়েছে, একজন 70 পেয়েছে এবং একজন 80 পেয়েছে। তো 60, 70, 80 তিনটেকে যোগ করব এবং তাকে 3 দিয়ে ভাগ করলেই যেটা যেটা বেরোবে 70টা হচ্ছে এই 3টে স্টুডেন্টের মিন। ঠিক আছে, মিডিয়ান কি? যদি এখানে 5টা স্টুডেন্ট থাকে, 5টা স্টুডেন্টের মধ্যে এই মাঝখানে যে অবস্থান করছে, অর্থাৎ মাঝখানে অবস্থান করছে নয়, মানে 1 2 3 4 5, এই 5জন স্টুডেন্টের মধ্যে থার্ড নাম্বার স্টুডেন্টটা কিন্তু মিডিয়ান নয়। থার্ড নাম্বার স্টুডেন্ট যে কেউ হতে পারে, তুমি আমি যে কেউ হতে পারি, থার্ড নাম্বার স্টুডেন্টের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হচ্ছে আমি যখন তাদের নাম্বারগুলোকে অর্ডারলি সাজাবো, যেমন এখানে দেখো ছোট থেকে বড়তে সাজানো হয়েছে বা বড় থেকে ছোটতে সাজানো হবে, যে কোনো একটা ভাবে সাজাতে হবে। তো আমি যখন ছোট থেকে বড়তে সাজাচ্ছি, তখন আমাদের মাঝখানে যে নাম্বারটা আসে সেটা হচ্ছে 60। এই 60 নাম্বারটা হচ্ছে আমার মিডিয়ান। 60 যে পেয়েছে সে মিডিয়ান নয়, সে একটা স্টুডেন্ট, সে তার সঙ্গে মিডিয়ানের কোনো সম্পর্ক নেই, কিন্তু এই 60 নাম্বারটা হচ্ছে মিডিয়ান। ঠিক আছে, দেন আমরা যাব যে হচ্ছে মোড। ঠিক আছে, মোডে কি বলা হচ্ছে, যে মোড হবে হচ্ছে এখানে যতজন স্টুডেন্ট রয়েছে, এখানে একটা জিনিস দেখা যায় যে এখানে বলা হচ্ছে যে এখানে 40, এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে 4জন স্টুডেন্ট রয়েছে এবং 4জন স্টুডেন্টের মধ্যে আমি এবার মিডিয়ানটা কি করে বের করবো, 4জন স্টুডেন্টের মধ্যে মাঝখানে তো ফাঁকা, মাঝখানে কিছু নেই, তখন আমি 50 আর 60টাকে যোগ করবো এবং 2 দিয়ে ডিভাইড করে দেবো, সেটাকে আমরা 55 বলবো। ঠিক আছে, এরকম ভাবে যদি কোনো পয়েন্টেও কোনো যদি সংখ্যা চলে আসে আমার কখনো, আমার মিডিয়ানটা বের করতে গিয়ে সেটা আসতেই পারে, সেটাতে ভুল কিছু নেই। এবার মোড কি জিনিস আমি যেটা বললাম, যে ধরা যাক এখানে 5টা স্টুডেন্ট রয়েছে, 5টা স্টুডেন্ট কে কত নাম্বার পেয়েছে, একজন 40, দুজন 50, একজন 60, একজন 70। তো যেই নাম্বারটা বেশি বার এসছে সেটাই হচ্ছে আমার মোড, মানে 50 আর 50 দুজন পেয়েছে, সেই জন্য আমার মোড নাম্বার হচ্ছে 50। যে দুজন পেয়েছে তাদের সাথে কিন্তু এগেন আমার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এবার আমরা পড়বো যে আমরা মেজার অফ ভেরিয়েবিলিটি। ঠিক আছে, ভেরিয়েবিলিটি অর্থাৎ বিষমতা। ঠিক আছে, অর্থাৎ একটা ক্লাসে অনেক রকম স্টুডেন্ট থাকতে পারে এবং প্রতিটা স্টুডেন্টের মধ্যে বিভিন্ন রকম বৈচিত্র্য থাকতে পারে। যেই স্টুডেন্টের মধ্যে যেই ক্লাসের মধ্যে যত বেশি বৈচিত্র্য থাকবে সেই ক্লাসের ভ্যারিয়েবিলিটি তত বেশি হবে। ঠিক আছে, এবার এই ভ্যারিয়েবিলিটি গুলো হেল্প টিচার টু নো, এই টেস্টগুলো কি করে, যে আমরা যে মেজার করি যে ভ্যারিয়েবিলিটি যেগুলোর মাধ্যমে, যে সেগুলো হচ্ছে রেঞ্জ, এডি, এসডি, এগুলো। ঠিক আছে, এটা এডুকেশনে কি করে, স্টুডেন্ট টিচারকে বুঝতে সাহায্য করে যে স্টুডেন্টগুলোর মধ্যে কত বেশি বৈচিত্র্য রয়েছে, তাদেরকে তাদের পারফরমেন্সটাকে কম্পেয়ার করতে সাহায্য করে এবং আমাদের কোন টিচিং মেথডটা ইউজ করলে তাদের মধ্যে বৈচিত্র্যগুলোকে কম করানো যেতে পারে সেটা বুঝতে সাহায্য করে। ঠিক আছে,
তো এর মধ্যে কয়েকটা জিনিস আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো ভীষণ এখন ডেপথে বোঝার দরকার নেই। যদি কেউ জেনে থাকেন তাহলে ভেরি গুড, বিকজ এক্সাম খুব সামনে, এবং আর যদি কেউ না জেনে থাকেন তাহলে আমরা শুধু এক্সাম পার্সপেক্টিভ দিয়ে পড়বো, ঠিক আছে? রেঞ্জ, রেঞ্জ অর্থাৎ আমাদের একটা ক্লাসে ধরা যাক যে এই 5টা স্টুডেন্ট রয়েছে যারা এরকম নাম্বার পেয়েছে, ঠিক আছে? তো আমি এদের রেঞ্জ বের করতে চাই। কি করে বের করব? এখানে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার কার রয়েছে 65, সবচেয়ে লোয়েস্ট নাম্বার কার রয়েছে 45, দুটোকে মাইনাস করে যেটা বেরোবে 20, আমি বলে দেবো যে এদের রেঞ্জ হচ্ছে 20, ঠিক আছে? দেন কোয়ার্টাইল ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন কি? যে আমাদের যত স্টুডেন্ট রয়েছে সেই সমস্ত স্টুডেন্টদেরকে আমি 4 ভাগে ভাগ করব, ঠিক আছে? Q1, Q2, Q3 আর Q4, ঠিক আছে? কিউ 3টে ভাগে ভাগ করলেই আমরা আর একটা ভাগ এমনি পেয়ে যাই। তো Q4 4 ভাগে আমরা ভাগ করে দিচ্ছি। কোয়ার্টাইল মানে কি? 4 ভাগ, তাই তো? 4 ভাগে ভাগ করছি। তো আমরা কোয়ার্টাইল ডেভিয়েশনের যে ফর্মুলা সেটা খুব ইম্পর্টেন্ট, এখানে কোশ্চেন আসতে পারে। এরকম কোশ্চেন আসবে যে ধরা যাক যে এমন যদি হয় যে ধরা যাক যে কিউডি বের করতে দেওয়া হচ্ছে এবং এখানে Q3 এবং Q1 এর মান দিয়ে দিয়েছে, ঠিক আছে? তখন তোমার কিউডি বের করতে হবে। তো কি Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2 করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো এটা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন, ঠিক আছে? এবার আমরা দেখবো যে অ্যাভারেজ ডেভিয়েশন কি। আমরা যেটা মিন পড়লাম ওটা আমরা অ্যাভারেজ বের করছিলাম, আর এখানে বের করবো যে কতজনের বৈচিত্র্য রয়েছে তার অ্যাভারেজটা, ঠিক আছে? তার অ্যাভারেজ বার করার জন্য সূত্র কি? এক্স মাইনাস এন, এক্স এর মাথায় দাগ মানে ওটা হচ্ছে মিন, ঠিক আছে? আর বাই এন। তো সামেশন এক্স মাইনাস এম, অর্থাৎ ফার্স্টে আমরা এক্স বের করব, তারপর আমরা এম বের করব এবং তার নিচে আমরা এন দেব এবং এটাকে সামেশন করে দেবো, ঠিক আছে? এটাকে খুব বেশি বড় অঙ্কে মাল্টিপল চয়েসে আসা সম্ভব নয়। একমাত্র হতে পারে যে এখানে এগুলোর মান দিয়ে দেবে, তোমাকে মিন ডিভিয়েশন বের করতে হতে পারে। আদারওয়াইজ আরেকটা রকম কোশ্চেন আসতে পারে যে মিন ডিভিয়েশনের সূত্রটা জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? এর বাইরে খুব বেশি বড় লেন্দি কোশ্চেন আসা এমসিকিউতে তো পসিবল নয়। তো আমরা চলে যাব স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? এগেন আমাদের এখানে সামেশন এক্স মাইনাস এম ডিভাইডেড বাই এন, সেটা হোল স্কোয়ার করে ওটাকে রুট করলেই আমাদের এসটির মান বেরিয়ে যাবে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি জানি? যে মোস্ট কমনলি ইউজ রিলেবল মেজার, যেটা আমরা সবচেয়ে রিলেবিলিটি বের করার জন্য ইউজ করে থাকি, এবং শো হাউ মাচ ডিভিয়েটস ফ্রম দ্য মিন। আমরা এখানে দেখি যে একটা অ্যাভারেজ যে মান রয়েছে সেটার সঙ্গে কত বেশি বৈচিত্র্য রয়েছে সেটাকে দেখার জন্য আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করি। যদি আমাদের এসডি যদি লো আসে, অর্থাৎ এসডির মান যদি লো আসে, তাহলে এটা মিনের কাছাকাছি, অর্থাৎ এর মধ্যে ভেরিয়েশনটা কম রয়েছে, এটার মধ্যে যে বৈচিত্র্যতা সেটা কম রয়েছে। আর যদি এসডির মান যদি বেশি আসে, দ্যাটস মিন এর মধ্যে অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে বৈচিত্র্য অনেক বেশি রয়েছে, ঠিক আছে? এখানে কি বলছে আমরা একটুখানি একটা সামারাইজ করে নিই ব্যাপারটাকে, যে রেঞ্জ হচ্ছে কুইক মেজার করার জন্য, কোয়ার্টাইল ডেভিয়েশন হচ্ছে 50% ফোকাস করে, 50% মিডল, 50%-এর উপরে ফোকাস করা হয়। মেন ডিভিশন হচ্ছে অ্যাভারেজ ডিফারেন্স বের করে, আর স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে মোস্ট অ্যাকুরেট ভেরিয়েবিলিটি মেজার করে, অর্থাৎ একদম অ্যাকুরেট যে বৈচিত্র্যটা রয়েছে সেটা বের করার জন্য ইউজ করা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? এক্সাম কনসিস্টেন্সি যাতে বজায় থাকে তার জন্য, কম্পেয়ার করার জন্য, বিভিন্ন স্কুলের মধ্যে বা বিভিন্ন ব্যাচের মধ্যে কম্পেয়ার করার জন্য, তাদের অ্যাচিভমেন্টের যে গ্যাপসটা থাকছে সেটাকে ফুলফিল করার জন্য, এবং টিচিং ইম্প্যাক্ট কতটা পড়ছে সেটা দেখার জন্য ইউজ করা হয়ে থাকে। এবার আমরা দেখবো যেটা বলছিলাম যে নর্মাল প্রবাবিলিটি কার্ভ, ঠিক আছে? নর্মাল প্রবাবিলিটি কার্ভ কি? যেটা আমি দেখলাম যে উল্টো বেল শেপের মতন দেখতে হয়, আমি আবার দেখাচ্ছি। সেটি হচ্ছে নর্মাল প্রবাবিলিটি কার্ভ, যেটা সিমেন্টিক্যাল বেল শেপ হয়, যেটা দু সাইডের সমান পরিমাণে বিস্তৃত থাকে, সমান শেপের হয় একদম দু সাইড। যদি একটা কাগজকে যদি দুভাগে ভাগ করা হয়ে থাকে তাহলে পরে দুদিকে সমান পরিমাণ অংশ থাকবে, সেটাই হচ্ছে সিমেন্টিক্যাল বেল শেপ নর্মাল প্রবাবিলিটি, ঠিক আছে? মোস্ট ভ্যালু ক্লাস্টার অ্যারাউন্ড মিন, বেশিরভাগ ভ্যালুটা মিনের কাছাকাছি থাকে, সেই জন্য মাঝখানটা বেশি উঁচু হয়ে থাকে, এবং সেই জন্য কারণ কি মিনটা এখানে
বেশি হয়ে থাকে, ঠিক আছে। এর শেপটা কেমন হয়, বেল শেপ হয়, স্মুথ হয়, সিমেন্টিক্যাল হয়, এবং মিন মিডিয়ান মোড সেন্টারে থাকে, ঠিক আছে। আমরা এবার ছবিটা একবার দেখে নেব। এই যে এটা হচ্ছে নর্মাল প্রবাবিলিটি কার্ভ, ঠিক আছে, যেখানে মিন মিডিয়ান মোড সমভাবে বিস্তৃত। এই যে মাঝখানটাতে হচ্ছে মিন মিডিয়ান মোড তিনটি চারিদিকে একদম সমানভাবে বিস্তৃত রয়েছে। তো এবার নর্মাল প্রবাবিলিটি কার্ভের আমরা কিছু জিনিস জানবো, তার কারণ হচ্ছে এটা না জানলে আমরা স্কিউনেস অ্যান্ড কার্টোসিস সম্পর্কে বুঝতে পারবো না, ঠিক আছে। এখানে এখানে তিনটি সমান পরিমাণে রয়েছে, মিন মিডিয়ান মোড, ঠিক আছে। তো এই যে মাঝের অংশটা যেটা হচ্ছে জিরো, ঠিক আছে, এই জিরো যেটা, সেটা মানে এই যে টোটাল যে অংশটা, এটাকে আমরা 99 বা 99 পয়েন্ট সামথিং বা 100 বা 1 এইগুলোর সম্পর্কে আমরা আইডেন্টিফাই করতে পারি এইটাকে। আমরা মনে করি যে এই টোটাল যেটা রয়েছে সেটা যে মান রয়েছে সেটা হচ্ছে 100, অ্যাপ্রক্স 100, ঠিক আছে। তো এইখানে যে দুটো যে মানটা রয়েছে, এখানে এই জিরোর এক পাশের মান রয়েছে 34.1, এক পাশের মান রয়েছে 34.1, ঠিক আছে। এই পাশে যে দুটো পাশের মান রয়েছে, একদিকে রয়েছে 13.6, একদিকে রয়েছে 13.6, এদিকে হয়েছে 2.1, 2.1, 0.1, 0.1, ঠিক আছে। আর নিচে রয়েছে -1, -2, -3, +1, +2, +3, এরকম ভাবেই ডিস্ট্রিবিউশনটা হয়ে থাকে। আর এটাকে আপনাদেরকে মুখস্থ করতে হবে, তার কারণ হচ্ছে অনেক সময় কোশ্চেন এরকম চলে আসে যে এই -1 এর মান কত, ঠিক আছে, বা +1 এর মান কত, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে, না হলে কিন্তু আমরা স্কিউনেস, কার্টোসিস বা আমরা যে প্রবাবিলিটি, আমরা যে পার্সেন্টাইল র্যাঙ্ক পড়বো সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো না। যদি কখনো এরকম কোশ্চেন আসে যে এই যদি কোনো ব্যক্তির পার্সেন্টাইল র্যাঙ্ক 1, তাহলে তার মান কত, তখন কিন্তু আপনাকে এই ওয়ানের আগে যতগুলো সংখ্যা রয়েছে, অর্থাৎ 0, 1, +2.1, +13.6, +34.1, +34.1, টোটাল অ্যাডিশন করে, অর্থাৎ টোটালি যোগ করে আপনাকে বলতে হবে যে ওয়ানের মান কত। এরকম ভাবে কিন্তু ক্যালকুলেশনগুলো এসে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা খুব সহজভাবে স্কিউনেস অ্যান্ড কার্টোসিস কি পড়বো, ঠিক আছে। স্কিউনেস হচ্ছে যখন একটা যদি মিন মিডিয়ান মোড, আমরা যেটা পড়লাম যে নর্মাল প্রবাবিলিটি কার্ভ, নর্মাল প্রবাবিলিটি কার্ভটা যদি এই সাইডটাতে বেশি হয়ে থাকে, অর্থাৎ নর্মাল প্রবাবিলিটি কার্ভটা যদি রাইট সাইডে বেশি, সরি, হ্যাঁ, সরি, লেফট সাইডে বেশি হয়ে থাকে, তাহলে এটাকে আমরা বলবো পজিটিভ ডিস্ট্রিবিউশন। আর যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, লেফট সাইড, রাইট সাইডে বেশি হবে, ঠিক আছে। এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে। এবার এখানে একটা ব্যাপার রয়েছে, আমি যদি এটাকে লম্বাভাবে এমনভাবে ধরি যে এইখানটাতে মিন রয়েছে, এখানটাতে মাঝখানে মিডিয়ান থাকে এবং শেষে মোড থাকে, তাই তো। তো আমি এখানে কি দেখছি যে মিনটা বড়, তাই তো, মিনটা বড় দেখছি। মিনটা যদি বড় হয়ে থাকে, তাহলে অর্থাৎ কি, মিনের মধ্যে অর্থাৎ অ্যাভারেজ স্টুডেন্ট চলে আসছে, অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্ট চলে আসছে, তাই তো। তো বেশিরভাগ স্টুডেন্ট যদি কোনো কিছু জিনিস বেশি পেরে থাকে, মানে ধরা যাক একটা টেস্ট নিয়েছি আমি এখানে, তার ফলে এরকম একটা স্কিউনেস বেরিয়েছে, যেখানে এখানে বেশিরভাগ স্টুডেন্টরা রয়েছে, তারপর এখানে রয়েছে, আর তারপর এখানে রয়েছে, অর্থাৎ যে অ্যান্সার যা করতে পেরেছে তার মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট, মানে সরি, মিন অ্যাভারেজ স্টুডেন্ট এইটা করতে পেরেছে, তারপর হচ্ছে যে মিডিয়ার অর্থাৎ মাঝের স্টুডেন্ট এতটুকু করতে পেরেছে, আর মোড হচ্ছে এতটুকু করতে পেরেছে। মোড মানে আমরা কি জানি, মোড হচ্ছে বেশিরভাগ, মানে মোড হচ্ছে যেটা সবচেয়ে বেশি পরিমাণ থাকে সেটা হচ্ছে মোড। তো অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে এই জায়গাটায় রয়েছে, আর অ্যাভারেজ স্টুডেন্ট এই জায়গাটায় রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে কোশ্চেনটা টাফ হয়েছে, কারণ কি মোড হচ্ছে বেশি স্টুডেন্ট, এবং বেশি স্টুডেন্ট কোশ্চেনটার ভালো করে অ্যান্সার করতে পারেনি। নেগেটিভের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো, মোডটা এই জায়গায় থাকে, তো সে কারণে মোডে কিন্তু বেশি জন স্টুডেন্ট রয়েছে, বেশি সংখ্যা অ্যান্সার করতে পেরেছে, দ্যাটস মিন এটা কিন্তু কোশ্চেনটা কিন্তু ইজি হয়েছে, ঠিক আছে। কার্টোসিস কি, কার্টোসিস হচ্ছে যখন আহ, এই এই যে আমরা যে কতজন স্টুডেন্ট বেশি করতে পেরেছে, কতজন স্টুডেন্ট কম করতে পেরেছে, সেই জিনিসটা যখন আমরা এরকম কার্ভের মাধ্যমে পোর্ট্রে করি, সেটা হচ্ছে কার্টোসিস, ঠিক আছে। আচ্ছা, এই যে কার্টোসিসের যে লম্বা যেটা, সেটাকে আমরা বলবো লেপ্টোকার্টিক,
ঠিক আছে, লেপ্টোকার্টিকের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কতজন স্টুডেন্ট কনসিস্টেন্সি রয়েছে। কোনো টেস্টের ক্ষেত্রে কতজন স্টুডেন্টের সেই কনসিস্টেন্সিটা রয়েছে, অর্থাৎ সেই টেস্টটা কন্টিনিউ করছে, সেটার মাধ্যমে আমরা এই লম্বা অংশটা দিয়ে বুঝতে পারি। আর এই একদম যেটা একদম কম রয়েছে সেটা হচ্ছে প্লেটোকার্টিক। ঠিক আছে, প্লেটোকার্টিকের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো টেস্ট কতটা বিস্তৃত রয়েছে। ঠিক আছে, কতটা কোন টেস্টটা কতটা বৈচিত্র্যপূর্ণ রয়েছে সেটা আমরা বুঝতে পারি প্লেটোকার্টিকের মাধ্যমে। আর যেটা একদম নর্মালি রয়েছে সেটাকে আমরা, যেটা নর্মাল ডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে মেসোকার্টিক। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো সত্যি আর কিছু করার নেই, এগুলো মনেই রাখতে হবে। আর আরেকটা কথা মাথায় রাখবে যে এই যে নর্মাল যে ডিস্ট্রিবিউশন, সেটার মান হচ্ছে 0.263। আর যদি 263 যদি বেশি হয় তাহলে এটা প্লেটোকার্টিক হয়ে যায়, অর্থাৎ এই যে নিচের যে চ্যাপটা যে কার্ভটা সেটা হয়ে যায়। আর যদি যদি টু টু 0.263 কম হয় তাহলে পরে ওটা লেপ্টোকার্টিক হয়ে যায়, অর্থাৎ এরকম ছুচালো হয়ে যায়। এবার আমরা পড়বো পার্সেন্টাইল র্যাঙ্ক। ঠিক আছে, পার্সেন্টাইল র্যাঙ্ক থেকে একটা কোশ্চেন আসবেই। পার্সেন্টাইল র্যাঙ্কে কিন্তু এত কিছু বোঝার কোনো দরকার নেই। এই যে ফর্মুলাটা একবার মুখস্থ করতে পারো, কিন্তু এগুলোকে বোঝার এত প্রয়োজন নেই। n ইন্টু পি বাই 100 ভ্যালু, এটা হচ্ছে পার্সেন্টাইল বের করার ফর্মুলা। বাট পার্সেন্টাইল বের করার জন্য আমরা সবচেয়ে বেস্ট যে অপশন চুজ করতে পারি সেটা হচ্ছে আমাদের যে নেট সেটের এক্সাম হয়, রাইট, বা আমাদের যে কম্পিটিটিভ এক্সাম হয়, এই এক্সামগুলোর সঙ্গে আমরা সবাই পরিচিত। সো এখানে কনফিউশনের কোনো বিষয় নেই। পার্সেন্টাইল অর্থাৎ যদি কোনো স্টুডেন্টের পার্সেন্টাইল 80 আসে, দ্যাটস মিন আমরা কি বলবো, যে তার আগে 80 জন স্টুডেন্ট রয়েছে যে তার থেকে কম নাম্বার পেয়েছে, আর তার থেকে বেশি নাম্বার পেয়েছে বাকি 20% স্টুডেন্ট, তাই তো? তো এটা হচ্ছে পার্সেন্টাইল র্যাঙ্ক। ঠিক আছে, তোমার র্যাঙ্ক হবে এরকম ভাবে, কি বলছে, ইফ আ স্টুডেন্ট স্কোর 75%, যদি কোনো স্টুডেন্টের পার্সেন্টাইল ধরা গেল যে 75 এলো, তার মানে কি, যে 75% স্টুডেন্টের থেকে তুমি বেটার রেজাল্ট করেছো, আর 25% মতন স্টুডেন্ট তোমার থেকে বেশি নাম্বার পেয়েছে, আর তুমি 75% স্টুডেন্টের থেকে বেশি নাম্বার পেয়েছো, তাই তো? তো এটাই হচ্ছে পার্সেন্টাইল র্যাঙ্ক। ঠিক আছে, এখানে পার্সেন্টাইল র্যাঙ্ক বের করার একটা ফর্মুলা রয়েছে, যে নাম্বার অফ ভ্যালু বিলো স্কোর, তোমার থেকে যতজন বেশি বা কম নাম্বার পেয়েছে তাদের ভ্যালুটা পুট করতে হবে, এবং টোটাল নাম্বার কততে পরীক্ষা হয়েছে সেটা পুট করলে এবং ইন্টু 100 করলে আমাদের এই পার্সেন্টাইল র্যাঙ্কের ফর্মুলা বেরিয়ে যাবে। ঠিক আছে, ডিফারেন্স বিটুইন পার্সেন্টাইল এবং পার্সেন্টাইল র্যাঙ্ক কি দেখবো, পার্সেন্টাইল মানে হচ্ছে যে স্কোর which is percent of data fall, অর্থাৎ 60 পার্সেন্টাইল ইজ ইকাল টু স্কোর অফ 72, আর পার্সেন্টাইল র্যাঙ্ক হচ্ছে 72 ইকুয়ালস টু 60। ডিফাইন কাট অফ ভ্যালু, লোকেট স্পেসিফিক স্কোর। ঠিক আছে, অর্থাৎ এখানে পার্সেন্টাইল বলতে চাইছে যে কাট অফ কতটা যাচ্ছে। এই যে আমাদের যে এক্সাম হচ্ছে সেখানে যদি আমি বলি যে আমাদের 80 কাট অফ গেল, 80 কাট অফ গেল মানে কি 80 জন পাস করলো না, 80 কাট অফ গেল মানে যারা 80-র ওপরে পেয়েছে শুধু তারা পাস করলো, আর 80-র নিচে যারা পেয়েছে তারা ফেল করলো। তো আমার 80টা হচ্ছে আমার আমার র্যাঙ্ক। এবার তার মধ্যে আমার র্যাঙ্ক কত আসবে, যদি আমার 80-র উপরে নাম্বার এসে থাকে তাহলে আমার 80 র্যাঙ্ক আসবে, এবার তার মধ্যে আমার পার্সেন্টাইল র্যাঙ্ক আসবে। বোঝা গেল? ব্যাপারগুলো শুনতে যতটা ডিফিকাল্ট শোনায়, ব্যাপারটা আশা করি ততটা নয়। এই জিনিসগুলোকে নিয়ে একদমই কনফিউজড হওয়ার মতন কোনো বিষয় তো নেই বলে আমার। এবার আমরা পড়বো যে জেড স্কোর। ফার্স্টেই মনে রাখতে হবে যে যখন আমরা কোনো একটা টেস্ট করছি রিসার্চের ক্ষেত্রে, বা কোনো আমি স্যাম্পেল কালেক্ট করছি, তার মধ্যে রিসার্চ করছি, যদি আমার সেই স্যাম্পেলের সংখ্যা 30 জনের বেশি হয়ে থাকে তখন আমি জেড স্কোরে টেস্ট করব। ঠিক আছে, জেড স্কোরের ফর্মুলা কি, এক্স মাইনাস এম বাই এসডি। আপনাকে যদি জেড স্কোর বের করতে বলে দেওয়া হয়, জেড এক্স অর্থাৎ স্কোর কতজন রয়েছে সেইটা এখানে পুট করবেন, মিন অর্থাৎ ওই স্কোরের যে মিনটা থাকবে সেটা এখানে পুট করবেন, এবং তার এসডিটা, এই মানগুলো সব দেওয়া হয়ে থাকবে।
ঠিক আছে, এগুলো সব দেওয়া থাকবে। শুধু আপনাকে x ইজিক্যাল টু এই ফর্মুলাটা মনে রাখতে হবে, x মাইনাস এম বাই এস টি। এটাকে ফর্মুলাটাকে পুট করলে জেড স্কোর বেরিয়ে যাবে। ঠিক আছে, জেড স্কোর আমরা এইভাবে বের করবো যে তাদের স্ট্যান্ডার্ড স্কোরটা কত। এটা আমরা দুটো দুটো গ্রুপের মধ্যে কম্পেয়ার করার জন্য ইউজ করে থাকি। যখন আমার কাছে এরকম, যেটা বলছিলাম, যে আমাকে যদি দুটো স্কুলের মধ্যে কম্পেয়ার করতে দিয়ে দেওয়া হয় যে দুটো স্কুলের স্ট্যান্ডার্ড স্কোর কত, তার তো আমি মানে কে বেশি পেয়েছে, ঠিক আছে, আমি যদি এটা বিচার করতে চাই তাহলে আমাকে ফার্স্টে দুটো স্কুলের জেড স্কোর বের করতে হবে। তারপরে আমি যার জেড স্কোরটা বেশি আসবে আমি তখন বলতে পারবো যে সে হচ্ছে বেশি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে বেশি, অর্থাৎ তার বৈচিত্র্যটা বেশি। ঠিক আছে, টি স্কোর কি, যখন এই সেম জিনিসটাই যখন 30 জনের কম স্যাম্পেলের ওপরে আমি অ্যাপ্লাই করব, তখন সে আমি টি স্কোর ইউজ করব। টি স্কোরের ফর্মুলা কি, 10z প্লাস 50। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে টি এর মান বা জেড এর মান, যে কোনো একটা মান কিন্তু দিয়ে দেওয়া হয়ে থাকবে, শুধু ফর্মুলাটাকে পুট করে বের করলেই হয়ে যাবে। কোএফিসিয়েন্ট কোরিলেশন অর্থাৎ কোনো দুটো বিষয়ের মধ্যে কতটা রিলেশন রয়েছে, স্ট্রেংথ এবং ডিরেকশনের মধ্যে, তার মধ্যে কতটা সম্পর্ক রয়েছে, সেটা যখন আমরা বিচার করি তখন সেটাকে আমরা কোএফিসিয়েন্ট কোরিলেশন বলি। কোএফিসিয়েন্ট কোরিলেশন কীরকম হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে এবং জিরো হতে পারে। ঠিক আছে, সেই জন্য আমরা জানি +1 থেকে -1 হচ্ছে কোরিলেশনের যে সীমা সেটা। ঠিক আছে, যদি পজিটিভ কোরিলেশন হয় দ্যাটস মিন একটা জিনিস বাড়লে পারে আর একটা জিনিস বাড়বে। ঠিক আছে, যেমন কি বলা যায় যে এজের সাথে সাথে হাইট বাড়ছে, বা বলা গেল যে আমার 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 এজের সাথে সাথে আমার ক্লাস বাড়ছে। আমি যখন আমি যখন ক্লাস 2-এ পড়ছি তখন আমার বয়স 3, যখন আমি ক্লাস 3-তে পড়ছি তখন আমার বয়স 4। তো দুটোই বাড়ছে একসাথে, তো সেটা হচ্ছে পজিটিভ কোরিলেশন। যখন একটার সাথে একটা কমছে, আমার বয়সের সাথে সাথে আমার শারীরিক বৃদ্ধি কমছে, তখন সেটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন। আর জিরো কোরিলেশন কি, যখন দুটোর সঙ্গে দুটোর কোনো সম্পর্ক থাকে না। যেরকম আমার আমার বলা যায় যে আমার এজের সঙ্গে আমার বন্ধুর ক্রিয়েটিভিটির কোনো সম্পর্ক আছে, কোনো সম্পর্ক নেই। তো এইটা হচ্ছে এগুলো হচ্ছে কোরিলেশন। ঠিক আছে, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রোডাক্ট মুভমেন্ট, যেটার ফর্মুলা হচ্ছে এইটা, এই ফর্মুলাটা মনে রাখতে পারো। আর হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স, যেটার ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে, এই দুটো ফর্মুলা। একটা কথা মাথায় রাখবে যে র্যাঙ্ক ডিফারেন্স যেটা, সেটা অর্ডিনাল ডেটাতে হয়ে থাকে, এবং প্রোডাক্ট মুভমেন্ট যেটা, সেটাকে রেশিও ডাটাতে হয়ে থাকে। ঠিক আছে, হ্যাঁ, আর একটা কোশ্চেন এসে থাকে কোরিলেশন থেকে, সেটা হচ্ছে যে তোমাকে একটা মান বলে দিল যে এর মান অবশ্যই সেই মানটা +1 থেকে -1-এর মধ্যেই হবে, কিন্তু শুধু একটা কথা মাথায় রাখবে, কোনো দুটো বিষয়ের মধ্যে যত জিরোর কাছাকাছি তার মানটা হবে, তত কিন্তু তাদের মধ্যে রিলেশন কম থাকার সম্ভাবনা বেশি থাকবে। তার যদি +1-এর কাছাকাছি হয়ে থাকে তার মানটা, তাহলে তার রিলেশন পজিটিভ হবে এবং স্ট্রং হবে। নেগেটিভের কাছাকাছি হয়ে থাকলেও আমাদের স্ট্রং হবে কিন্তু নেগেটিভ হবে। কিন্তু তার মানটা যত জিরোর কাছাকাছি হয়ে থাকবে, তখন কিন্তু তার মানটা কম, তাদের সঙ্গে তাদের মধ্যে কোরিলেশনটা, অর্থাৎ তাদের মধ্যে যে সম্পর্ক, সেটা কম থাকবে। ঠিক আছে, এবার আমরা পড়বো প্যারামেট্রিক টেস্ট আর নন প্যারামেট্রিক টেস্ট। ঠিক আছে, প্যারামেট্রিক টেস্ট কোনটা, যে আমি বেলের মতন যে শেপটা দেখালাম, সেটা যদি একদম নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন যেখানে থাকে, সেটা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট। প্যারামেট্রিক টেস্ট কি কি, টি টেস্ট, অ্যানোভা, পিয়ারসন কোরিলেশন, জেড টেস্ট, এই জিনিসগুলো হচ্ছে প্যারামেট্রিক টেস্ট। ঠিক আছে, প্যারামেট্রিক টেস্ট কোনগুলো, যেখানে না ক্যালকুলেশনগুলো খুব বেসিক হয়ে থাকে, যেমন কি ইন্টারভাল, হ্যাঁ, ইন্টারভাল স্কেলে হয়ে থাকে আর রেশিও স্কেলে হয়ে থাকে, যেগুলোতে কোয়ান্টিটেটিভ ক্যালকুলেশন বেশি হয়, সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে পার্সেন্টাইল, সরি, প্যারামেট্রিক টেস্ট। ঠিক আছে, আর যেখানে আমাদের কোয়ালিটেটিভ জিনিসগুলো বেশি হয়ে থাকে, যেমন কি আমি কারোর পার্সোনালিটি টেস্ট করতে চাইছি, আমি কারোর অ্যাটিটিউড টেস্ট করতে চাইছি, তখন কিন্তু আমরা নন প্যারামেট্রিক টেস্ট ইউজ করব। নন প্যারামেট্রিক টেস্ট কোনগুলো, এই যে মান ওয়াইটি ইউ টেস্ট, উইলকোক্স
কস অন সাইন র্যাঙ্ক টেস্ট, ক্রুশকাল ওয়াইল্ড টেস্ট অর্থাৎ কে টেস্ট, এটা হচ্ছে ডাব্লিউ টেস্ট, স্পিয়ারম্যান র্যাঙ্ক ডিফারেন্স যেটা হচ্ছে পি টেস্ট, আর কাই স্কোয়ার টেস্ট হচ্ছে যেটা কিন্তু এক্স স্কোয়ার দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, এই যে জিনিসগুলো এটা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। ঠিক আছে, এখানে প্রত্যেকটা প্যারামেট্রিক টেস্টের, এখানে প্যারামেট্রিক আর নন প্যারামেট্রিক টেস্টের মধ্যে পার্থক্য এটাই হলো এই সেম জিনিসটা, এই সেম জিনিসটা যেখানে বলছি টি টেস্ট আমরা কখন করব, যখন দুটো গ্রুপের মধ্যে কম্পেয়ার করতে চাইছি, কিন্তু আমরা তার কোনো একটা নিউমারিক্যাল কম্পেয়ার করতে চাইছি, অর্থাৎ কোয়ান্টিটেটিভ কম্পেয়ার করতে চাইছি, তখন আমরা টি টেস্ট ইউজ করব। কিন্তু আমরা যখন এই সেম জিনিসটাই দুটো গ্রুপের মধ্যে তার পার্সোনালিটি কম্পেয়ার করতে চাইবো বা তার অ্যাটিটিউড কম্পেয়ার করতে চাইবো, যেটা নাম্বারের বেসিসে প্রকাশ করা সম্ভব না, তখন কিন্তু আমরা ঠিক এই সেম টি টেস্টের জায়গায় ইউ টেস্ট ইউজ করে দেবো। বোঝা গেল বিষয়গুলো? তো আজকের ভিডিও এইটুকুই ছিল। আমি আপনাদের যে সিলেবাসে যে জিনিসগুলো রয়েছে সেগুলো একটা ওভারঅল কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি। এই জিনিসগুলো থেকে এমসিকিউ এর বাইরে কোশ্চেন আসার সম্ভাবনা নেই, কারণ কি এর বাইরে কোশ্চেন আসতে পারে না। ঠিক আছে, এবার যদি কোনো একটা টপিক আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, যে টপিকটা হয়তো অঙ্কটা আমি বোঝানোর চেষ্টা করলাম কিন্তু আপনাদেরকে খুব বড় কোনো ক্যালকুলেশন হঠাৎ করে করতে দেবে না, যদি এই যে জিনিসগুলো বললাম তার মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেইটাকে আলাদা করে ভিডিও বানানোর চেষ্টা করব, শুধুমাত্র শর্ট প্রসেসে একদম হাতে কলমে করিয়ে। ঠিক আছে, তো আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ক্লিক দ্য লাইক বাটন। অ্যান্ড আজকে আমাদের যে 10টা ইউনিট 10 দিনে শেষ করার যে চ্যালেঞ্জটা নিয়েছি সেটা কমপ্লিট হয়েছে, এবং আমরা এরপর আরও কিছু কোশ্চেন এবং আরও ছোট ছোট যে জিনিসগুলো টিচার আমাদের এক্সাম পার্সপেক্টিভ দিয়ে খুব ইম্পর্টেন্ট, সেগুলোকে আনার চেষ্টা করব। ঠিক আছে, সাথে থাকবেন, থ্যাংক ইউ।